আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথ এসএসসি চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা মূলত আমরা আলোচনা করব ত্রিকোণমিতির ইতিহাস এবং এই যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলো আছে বা বাস্তবিক যে প্রয়োগগুলো আছে সেগুলোকে নিয়ে। কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে আমরা যদি তার ইতিহাস বা তার বাস্তবিক প্রয়োগগুলো নিয়ে অন্তত আলোচনা করি, বিশেষ ক্ষেত্রে ফিজিক্স অথবা ম্যাথের ক্ষেত্রে, তাহলে ওই অধ্যায়টা আমাদের পড়তে অনেক সুবিধা হবে আমি বলে মনে করি। তবে সেই তাগিদেই আমরা এই ত্রিকোণমিতির ইতিহাসটা শুরু করতে যাচ্ছি এবং আশা করি যে এই পুরো সিরিজটা জুড়ে যদি তুমি আমার ক্লাসগুলো করো তাহলে ত্রিকোণমিতি নিয়ে ইনশাল্লাহ প্রাথমিক ভীতিটা তোমাদের কেটে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমরা। আসলে যদি তোমাকে প্রথমে বলা হয় যে এই ত্রিকোণমিতির যে ইতিহাসটা, এটা কি আজকালকার ইতিহাস, মানে ধরো যে 100-200 বছরের আগের ইতিহাস না, এটা কিন্তু প্রায় 4000 বছর আগের ইতিহাস। ঠিক আছে, প্রায় 4000, আমি আবারও বলতেছি, প্রায় 4000 বছর আগের ইতিহাস কিন্তু এই ত্রিকোণমিতি। যদিও আমরা তখন এই শাখাটাকে ত্রিকোণমিতি বলে চিনতাম না, বা এই ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে আমরা সামনে পড়বো, সাইন থেটা, কস থেটা, সেক থেটা, কোসেক থেটা, ট্যান থেটা, কট থেটা, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন তখন হয়তো এই নামে পরিচিত ছিল না, কিন্তু আমরা বিভিন্ন আমাদের প্রয়োজনীয় কাজগুলা দৈনন্দিন জীবনের সেগুলো করার জন্য আমরা নিজের অগোচরেই আসলে ত্রিকোণমিতিকে আমরা ইউজ করেছি। আসলে আমরা বলতে সায়েন্টিস্টরা ইউজ করেছে এবং আমরা সাধারণ মানুষ তার ফলাফল ভোগ করেছি, এবং সেই ধারাই আসলে আমাদের আজকের আধুনিক ত্রিকোণমিতি জন্ম হয়েছে। তো আমরা আজকে ওই ইতিহাসটা অল্প একটু টাচ করার চেষ্টা করব। চলো শুরু করি। তো আমি যেটা বললাম যে আসলে এই অ্যাঙ্গেল একটু খেয়াল করো যে আমি কি বলছি এখানে, যে ত্রিকোণমিতির ইতিহাস আর সংস্কৃতিগত পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুরু হয়েছে প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে প্রায় 4000 বছর আগে, এবং প্রাচীনকালের পণ্ডিতেরা রাতের আকাশে তারকা এবং গ্রহগুলোর চলাচল এবং দিনের বেলায় ওদের ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন দেখে এ সূচনা করে থাকেন। মানে আমাদের দৈনন্দিন কাজে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, এই পৃথিবীকে ঘিরে সবাই ঘুরতেছে নাকি সূর্যকে ঘিরে সবাই ঘুরতেছে, এরকম বিভিন্ন মতবাদের প্রেক্ষিতে কিন্তু আসলে ত্রিকোণমিতি জন্ম হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি তখন যে যেখানে জ্যোতির্বিজ্ঞান সেখানে ত্রিকোণমিতি। তার মানে শুরুতে এটা ছিল আর কি, যে জ্যোতির্বিজ্ঞানের শাখা থেকেই আসলে ত্রিকোণমিতি জন্ম হয়েছে, বা বেশ লম্বা সময় ধরেই জ্যোতির্বিজ্ঞান আর ত্রিকোণমিতিকে একসাথে স্টাডি বা একসাথে পড়ানো হয়েছিল। পরবর্তীতে একজন মুসলিম বিজ্ঞানী এই ত্রিকোণমিতিকে বের করে নিয়ে এসে একটা স্বাধীন রূপে জন্ম দিয়েছিলেন, বাট ত্রিকোণমিতি জ্যোতির্বিজ্ঞানের হাত ধরেই কিন্তু আসলে গড়ে উঠেছিল। তাহলে আধুনিক পাঠ্য বইয়ের মতো করে ডান কোণ বা বৃত্তাকার ফাংশন যেগুলো রয়েছে, আমরা কোণ দিয়ে ত্রিকোণমিতি শুরু হয়নি অ্যাকচুয়ালি, মানে তুমি এখন তোমাকে নর্মালি ত্রিকোণমিতি চ্যাপ্টারটা বললেই তুমি কিছু ম্যাথ বুঝো, সেই ম্যাথগুলো করা শুরু করে দাও। আসলে এটা জন্ম এভাবে হয়নি, বরং শুরুতে সাইন ফাংশন বা কোসাইন ফাংশন ছিল, যদিও সেগুলোকে সাইন বলতাম না বা কোসাইন বলতাম না, সে দেখা গেছে যে সেগুলো একটু অন্যরকম ছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি এসেছে। তখন জ্যোতির্বিদ যারা ছিল, যে অ্যাস্ট্রোনমার্স, তারা আকাশে বা গ্রহ নক্ষত্রের গতিপথ একটা নিয়ম খুঁজে বেড়াতেন বা খুঁজে পেতে চেয়েছিলেন। তারা জানার চেষ্টা করেছিলেন যে কোন গ্রহ কখন কোথায় অবস্থান করবে, এবং এইভাবে ত্রিকোণমিতি শুরু হয়েছিল জ্যোতির্বিদ্যার কারণে, এবং এটি প্রায় 1500 শতক পর্যন্ত জ্যোতির্বিদ্যার সাথে জড়িত ছিল। মানে প্রায় 1500, মানে সেই কয়েকদিন আগ পর্যন্ত কিন্তু জ্যোতির্বিদ্যার সাথে জড়িত ছিল। পরবর্তীতে 1500 শতকের পরে এটা গিয়ে আমরা একটু স্বাধীনভাবে আমরা এর বিস্তার দেখতে পেয়েছি। যাক, আশা করি আমরা এই লেখাগুলো অন্তত বুঝতে পেরেছি। এবার খেয়াল করো, বলতেছে তাহলে কি সংস্কৃত বা তাহলে কি সংস্কৃতি বা প্রয়োজন ত্রিকোণমিতিকে চালিত করেছিল। এটা বলতে বোঝাচ্ছে যে মানে শুরু থেকে আমাদের কোন কোন প্রয়োজনগুলা, যে কেন আমরা ত্রিকোণমিতিকে পড়তে হবে বা স্টাডি করতে হবে, সেগুলো কিসের ভিত্তিতে আমরা আসলে নির্ণয় করেছিলাম। তো সেগুলো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, হয়তো সব পয়েন্ট নাই। যেমন ছায়ার দৈর্ঘ্য নিয়ে ঋতু নির্ধারণ, এটাকে আমরা সলস্টাইস বলে থাকি, যে বছরের সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট দিন আমরা জানতে হতো আমাদের কৃষিক্ষেত্রে বা কৃষিকাজের সময়সূচি নির্ধারণ করার জন্য। তো সেগুলোর ক্ষেত্রে ত্রিকোণমিতি আমাদের জানা দরকার ছিল, এবং জমি পরিমাপ, মানচিত্র তৈরি, নৌ চলাচল বা নেভিগেশনের ক্ষেত্রে দিক নির্দেশনা যেগুলোকে আমরা বলে থাকি সরি এবং বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আমরা এই ত্রিকোণমিতির আমরা বহুল ইউজ দেখে থাকি। এবং ধর্মীয় অনুষ্ঠান নির্ধারণ, আমরা দেখি যে আমাদের মুসলিমরা আমরা চাঁদের উপর নির্ভর করি, আমরা কিন্তু আমাদের 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে সূর্য বা চাঁদের উপর নির্ভর করে আমাদের যে ঈদের দিন, রোজার দিন, মানে যে কোনো গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা নির্ধারণ করে থাকি। তার মানে এই যে চাঁদের দিনগুলো নির্ধারণ করা, এগুলো কিন্তু আমাদের খুবই জানা দরকার ছিল। আসলে সূর্য থেকে চাঁদ কতটুকু দূরে বা চাঁদ পৃথিবীর কতটুকু দূরে, এগুলো জানলেই কিন্তু আমরা প্রপারলি ব্যাখ্যা করতে পারতাম যে আসলে চাঁদ কতক্ষণ পর
উপর আমাদের আকাশে কিভাবে দেখা দিবে, ঠিক আছে, সবগুলো জানার দরকার ছিল। এই তাগিদটা ছিল, তাগিদের কারণে কিন্তু ত্রিকোণমিতি জন্ম হয়েছিল এবং এখানে সেগুলো মনে হতো। আবার একটা কথা বলছে যে বিভিন্ন রাজা ছিল, যারা মহারাজা রাজা, তারা কিন্তু তাদের রাজসভা বা লোকসভা যেটা ছিল, রাজসভাই বলি, এই রাজসভার মধ্যে কিন্তু এক একজন করে জ্যোতিষ বা অ্যাস্ট্রোনমার তারা রাখতো বা পণ্ডিত রাখতো। সেই পণ্ডিত দেখা গেছে যে তোমার আকাশের লক্ষণ তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, নতুন কাজ শুরুর আগে তারা আকাশের চাঁদ দেখতো বা সূর্য দেখতো। হ্যাঁ, ওই সময় তারা নক্ষত্রপুঞ্জি দেখতো, ঠিক আছে। এইগুলোর জন্য কিন্তু মোটামুটি আমাদের ত্রিকোণমিতি দরকার ছিল। হ্যাঁ, অথবা কোনো মেশিন বানানোর ক্ষেত্রে ত্রিকোণমিতি দরকার ছিল, ঠিক আছে। ত্রিকোণমিতি সব জায়গায় আছে, সব জায়গায়। মাইক্রোস্কোপ বানানোর ক্ষেত্রে শুরু করো, আর ডাক্তারি এখন চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু ত্রিকোণমিতি ব্যবহার বহুল। তার মানে আমরা লাস্ট লাইনটা বলতে পারি যে ত্রিকোণমিতি শুধুই কোণ বা ত্রিভুজের হিসাব নয়, বরং এটা মানুষ এবং তার প্রকৃতির মাঝে সম্পর্ক বোঝার একটা চেষ্টা। এবং প্রাচীন মানুষ কিভাবে আকাশ দেখতো, ছায়া মেপে সময় এবং দিক নির্ধারণ করতো, সেই চাহিদা থেকে আজকে ত্রিকোণমিতির জন্ম হয়েছিল। এটা ছিল প্রাইমারি একটা কথাবার্তা যে আসলে জন্ম হয়েছিল কিভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি ব্যাপারগুলো, যে আসলে তাগিদটা আসলে কিসের ছিল। এবার আমরা সামনে যাই। হ্যাঁ, এখানে দেখো আমি ট্রাইগোনোমেট্রি যে কথাটা আছে, এটাকে আসলে দুইটা কথা থেকে আসছে। যদি আমি বলে থাকি, একটা আসছে ট্রাইগোনন কথা থেকে, দুইটা গ্রিক ওয়ার্ড। কোথেকে আসছে? গ্রিক ওয়ার্ড থেকে আসছে। গ্রিক ওয়ার্ড একটা হলো ট্রাইগোনন, আরেকটা আসছে মেট্রন কথা থেকে। এই দুইটার কথার মানে আসলে খুবই সহজ, যদি আমরা বুঝে থাকি। এই দুইটার মানে আসলে খুবই সহজ। খেয়াল করো যে ট্রাইগোনন কথার, সরি ভাই, এক মিনিট। ট্রাইগোনন আর হলো মেট্রন। মেট্রন কথাটার মানে হলো মেজারমেন্ট করা, ঠিক আছে। ইংলিশে রূপান্তর করলে এটার যে অ্যাকচুয়াল মিনিংটা, সেটা আসলে মেজারমেন্ট বা পরিমাপ করা বোঝায়, ঠিক আছে। কি বোঝায়? মেজারমেন্ট বা পরিমাপ করা। মেজারমেন্ট বা পরিমাপ করা, মেজারমেন্ট বা পরিমাপ করা। আর ট্রাইগোন বলতে আমরা ত্রিভুজের তিনটা কোণকে বোঝাচ্ছি, ঠিক আছে। ত্রিভুজের তিন কোণ, ত্রিভুজের তিন কোণ। একটা ত্রিভুজে কয়টা কোণ আছে? একটা ত্রিভুজে তিনটি কোণ রয়েছে। এগুলো আমরা আশা করি সবাই মোটামুটি জানি। একটা ত্রিভুজে কয়টা কোণ রয়েছে? একটা ত্রিভুজে তিনটা কোণ রয়েছে। এবং এই ত্রিভুজে তিনটা কোণ নিয়ে আসলে স্টাডি করে আসলে ত্রিকোণমিতির একটা সুবিশাল অংশ। হ্যাঁ, আমাদের এই ত্রিভুজে তিনটা কোণ নিয়ে স্টাডি করে কিন্তু আসলে একটা ত্রিকোণমিতির অংশ। আমরা আশা করি বুঝতে পারতেছি যে ট্রিকোনোমেট্রিটা আমাদের দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসলে জন্ম হয়েছে, ট্রাইগোনন আর মেট্রন। মেট্রন মানে মেজারমেন্ট, আর ট্রাইগোনন মানে হলো ত্রিভুজে তিনটা কোণকে বোঝাচ্ছে বা থ্রি অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ট্রিকোনোমিতির জন্ম হয়েছে। এখন আমরা এখানে কিছু কথা আমি অ্যাড করছি। এই কথাগুলা আমরা আপাতত অল্প একটু ভাবে বুঝি, কারণ এইগুলো আমি সামনে আবার বলবো এবং ডিটেলস বলবো, বা তোমরা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত এগুলো পড়ে আসবা যে সেগুলো কি। জাস্ট আমি তোমাদের তো আজকে ইতিহাস পড়াবো, তো ইতিহাসের মধ্যে এই টার্মগুলো বারবার আসবে, এই জন্য আর কি আমি তোমাদের একটু অল্প একটু পরিচয় করার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, আধুনিক ত্রিকোণমিতি দেখতে কিরকম, আমরা যেগুলো নর্মালি ইউজ করে থাকি বা আমরা যে ত্রিকোণমিতি বলতে যেগুলো বুঝি সেগুলো দেখতে কিরকম, জাস্ট একটু পরিচয় করার জন্য আমি এখানে অ্যাড করেছি। খেয়াল করো যে এখানে আমি বলেছি একটা সমকোণী ত্রিভুজ। তোমাকে সমকোণী ত্রিভুজ বুঝবে? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ তোমাদের অবশ্যই বোঝার কথা। সমকোণী ত্রিভুজ মানে কি? যেই ত্রিভুজের একটা কোণ কি সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ কি সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। সমকোণ মানে কি? সমকোণ মানে হলো 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ কি সমকোণ, তাকে দাও 1 মিনিট, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তো যে ত্রিভুজের একটা কোণ কি? একটা কোণ 90 ডিগ্রি। তার মানে দেখো এই যে একটা ত্রিভুজ আমি এখানে রাখছি না, তিন বাহু সমষ্টি ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো এই ত্রিভুজটা একটু নজর করে দেখো তোমরা, আমি কি বলতেছি। এই যে দেখো এই ত্রিভুজটা যেটা আছে, ঠিক আছে, এই ত্রিভুজটার কিন্তু এই ত্রিভুজটা যেটা আছে, এই ত্রিভুজটার কিন্তু আমাদের এই যে কোণটা আছে না, এই কোণটা কিন্তু আমাদের কি একটা এক সমকোণ বা 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। তাহলে তোমরা তো অবশ্যই আশা করি এতটুকু জানো যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা কে প্রমাণ করেছিল? এটা সম্ভবত ইউক্লিড দেখিয়েছিল তার জ্যামিতিক বইয়ের মধ্যে। তো সেখান থেকে আমরা মূলত জানি। আচ্ছা, ঠিক আছে, সেটা বাদ দিলাম, সরি। তাহলে এখন দেখো এইখানে ত্রিভুজের তিনটা কোণ আছে, এই থেটা একটা কোণ। হ্যাঁ, থেটা বলছি আমি, থিটাটা গ্রিক ওয়ার্ড। আগে গ্রিকরা এই কোণগুলোকে তারা গ্রিক ওয়ার্ডে ইউজ করতো, এই জন্য আমরা এখন থেটা, তারপর আলফা, বিটা, গামা এগুলো আমরা এখন রেখে দিই। এই থিটা,
এটা 90 ডিগ্রি, আর এটা র্যান্ডমলি আরেকটা কোণ, ঠিক আছে। তো এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে, তাই না? এই থিটা কোণ সাপেক্ষে, এই মানে আমরা মনে রাখবো যে সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা থাকে সেটাকে আমরা বলতে কি ভূমি বাহু। কি বাহু? ভূমি, বা এর আরেকটা নাম কি সন্নিহিত বাহু, যেটাকে আমি বি দ্বারা প্রকাশ করেছি। এবং এই যে 90 ডিগ্রি যেটা আছে না, এটা যে বিপরীত বাহু কোনটা বলতো বা এইটা, কিন্তু এইটা বিপরীত বাহুকে আমরা বলে থাকি অতিভুজ। কি বলে থাকি আমরা? অতিভুজ বলে থাকি। আবার বলতেছি যে একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ হলো যেই ত্রিভুজের একটা কোণ মাস্ট বি 90 ডিগ্রি হতে হবে, বাকি দুটা যা ইচ্ছা হোক। একটা কি 90, আর বাকি দুটা যা ইচ্ছা হতে পারে, এখানে ভ্যারি করতে পারে যে কোনটা কি হবে। তার মানে একটা মাস্ট বি 90 হতে হবে। তো এরকম ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। এই সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি যেটা, এটার যে বিপরীত বাহু মানে এই বাহুটা হলো অতিভুজ বাহু। এটাকে আমরা বলে থাকি সি। আমি ধরে নিচ্ছি সি আর কি, আমি ধরে নিচ্ছি। আর এই যে সূক্ষ্মকোণ যেটা আছে, এটা সূক্ষ্মকোণ না, এটা কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই হবে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই সূক্ষ্মকোণটা যেটা আছে, এই সূক্ষ্মকোণের যে অ্যাডজেসেন্ট বা যে সন্নিহিত যে বাহুটা লেগে আছে, এটা তো অতিভুজ ফিক্সড করা হয়ে গেছে, তার মানে অবশ্যই লেগে আছে এটার সাথে, তাই না? তো এটাকে আমরা কি বলতেছি? ভূমি বা সন্নিহিত বাহু বলতেছি। আর অপর যে বাহুটা আছে মানে থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে, থিটা কোণের বিপরীত এই বাহু, আর 90 ডিগ্রির বিপরীত হলো এই বাহু। তো 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলি, আর থিটা কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলে থাকি। পরিচয়গুলো বুঝতে পারছি ভাইয়া? এটাকে আমরা এই দ্বারা প্রকাশ করে থাকি। জাস্ট প্রাইমারি একটু বুঝো আর কি, হ্যাঁ, বেশি সময় নিব না, এখানে 2 মিনিট আমি সময় নিব। তাহলে স্পেশালি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা অনেক বেশি স্টাডি করি আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কতগুলো ত্রিকোণমিতিক ফাংশন, মানে মোট 6টা ত্রিকোণমিতিক ফাংশন আমরা স্টাডি করি। এখানে একটা নাম হলো সাইন থেটা, এটা সাইন জেন থেকে আসছে। কোসেক জেন আসছে, কোসেক থেটা, তারপর ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কস থেটা। এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে। সাইন থেটা বলতে আমরা আসলে কি বুঝাই? সাইন থেটা মানে হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে এটা রেশিও। এগুলো সবই একটা কি রেশিও, একটা রেশিও, এবং রেশিওগুলো আমাদের বিভিন্ন কাজে দরকার। হ্যাঁ, আমরা সামনে এগুলো দেখবো যে সাইন থেটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা বলতো? এই যে এ বাহুটা না, তো লম্ব হলো আমাদের এ বাহুটা, আর অতিভুজ কোনটা বলতো? সি বাহুটা। তো সাইন থেটাকে প্রকাশ করা হয়ে থাকে আমাদের লম্ব বাই অতিভুজ এই রেশিও দ্বারা। এবার আসো যে আমাদের কোসেক থেটা, তাহলে কি হবে? কোসেক থেটা হলো সাইন থেটা ঠিক উল্টা, মানে অতিভুজ ডিভাইডেড বাই আমাদের লম্ব। এই রেশিওগুলো জাস্ট তোমার দেখো আর কি, হ্যাঁ, চোখের দেখার জন্য দেখো, এটা তোমাদের বোঝা লাগবে না আজকে, জাস্ট একটু বোঝার জন্য বুঝতেছি। সমকোণী ত্রিভুজে 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেগুলো হলো সাইন থেটা ইজ ইকুয়াল টু আমাদের লম্ব বাই অতিভুজ, কোসেক থেটা তার উল্টা, সাইন থেটা হলো কি, কোসেক থেটা হলো সাইন থেটার উল্টা, মানে অতিভুজ বাই লম্ব। আবার সিমিলারলি তোমার যখন ট্যান থেটা পড়বা, ট্যান থেটা হলো তোমার লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এ আর ভূমি হলো বি, হ্যাঁ, এই ত্রিভুজ সাপেক্ষে লম্ব হলো এ, ভূমি হলো বি। কট থেটা ট্যানের উল্টা, তো মানে বি ডিভাইডেড বাই এ, দেখতে পাচ্ছ আশা করি, বি ডিভাইডেড বাই এ। আর সেক থেটা আর কস থেটা আগে লিখি। কস থেটা হলো তোমার ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হলো বি, আর অতিভুজ কোনটা? অতিভুজ হলো সি। আর সেক থেটা হলো কজের উল্টা, মানে সি ডিভাইডেড বাই বি। তাহলে এগুলো প্রত্যেকটা এক একটা রেশিও, এবং এই রেশিওগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি দরকারি। এবং এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনটা আমরা একবার দেখবো, চোখ বুলাবো, একটু চোখে স্ক্রিনশট তুলে রাখো, যাতে পরবর্তীতে নামগুলো আসলে তোমাদের অপরিচিত না লাগে। আমাদের আধুনিক ত্রিকোণমিতিতে আমরা এগুলো ইউজ করে থাকি। তাহলে এই আধুনিক ত্রিকোণমিতিতে আমরা যে এই ফাংশনগুলো ইউজ করে থাকি, এই ফাংশনগুলো কিন্তু এমনি এমনি আসে নাই, অনেক বছরের দীর্ঘ পরিশ্রমে কিন্তু এগুলো এসেছে, ঠিক আছে। তা আমরা কিন্তু সেইগুলাই আস্তে আস্তে স্টাডি করবো, যে আসলে পুরান যুগে কিভাবে এগুলোকে প্রকাশ করতো, বা কিভাবে এগুলোর উৎপত্তি হলো, কেমনে বুঝলো সাইন থেটা মানে এটা, বা কেন এগুলোকে এইভাবে নামকরণ করা হলো, এই সবগুলো আজকে আমরা ইতিহাসের মধ্যে আলোচনা করবো। আশা করি বুঝতে পারছি আমরা, হ্যাঁ। চলো আমরা পরবর্তী তাহলে ইসের মধ্যে যাই, 1 মিনিট, হ্যাঁ। চলো আমরা শুরু করি একদম প্রথম থেকে, ঠিক আছে। এটা খ্রিস্টপূর্ব হবে, 1 মিনিট, হ্যাঁ। খ্রিস্টপূর্ব, দেখো খ্রিস্টপূর্ব 1650। খ্রিস্টপূর্ব বলতে আমরা তো আশা করি বুঝি বিফোর ক্রিস্ট, মানে ঈসা আলাইহিস সালাম জন্মেরও প্রায় 1650 বছর আগে। তো এখন থেকে শুরু করলে 2500 প্লাস 1650 প্রায় 4000-এর মতোই হয়ে যাচ্ছে। তাহলে খ্রিস্টপূর্ব 1650 সালের দিকে, তার মানে ঈসা আলাইহিস সালাম বা জেসুস বলো তোমরা, মানে খ্রিস্টানরা জেসুস বলে থাকে, মানে যীশু খ্রিস্ট। তো যীশু খ্রিস্ট জন্মের প্রায় 1650 বছর আগে একটা পাণ্ডুলিপি পাওয়া গেছিল। সেই পাণ্ডুলিপির নামটা হলো রাইন্ড ম্যাথমেটিক্যাল পেপিরাস। আগে পেপিরাস কথাটা কিন্তু একটা গাছের নাম থেকে আসছে। একটা গাছের বাকুল থেকে আমরা নর্মালি একটা পাতার মতো বানাইতাম, কাগজের মতো, সেই কাগজে লেখালেখি করা হতো আর কি। তখন তো আমাদের মতো এখন আর এত সুন্দর কাগজ ছিল না। তখন এই পেপিরাস একটা উদ্ভিদ ছিল, সেই উদ্ভিদ থেকে শিকড় কেটে সেখান থেকে কাগজ বানানো হতো। তো সেখানেই মানুষ সংগ্রহ করে রাখতো তাদের লেখালেখিগুলো। তাহলে একটা পাণ্ডুলিপি পাওয়া যায়, সেই পাণ্ডুলিপির নাম হলো হাইন্ড বা রাইন্ড, উচ্চারণটা আমি জানি না আসলে, ম্যাথমেটিক্যাল পেপিরাস। এটার আরেকটা নাম হলো আহমেস পেপিরাস, AHMES
প্যাপিরাস, আহমেস প্যাপিরাস, এটা একটা পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপির মধ্যে একটা ওয়ার্ড পাওয়া যায়, সেই ওয়ার্ড হলো সেকেট। একটা সেকেট নামে একটা শব্দ পাওয়া যায়। সেই সেকেটটা হলো আমাদের আজকের ঢালের উল্টা। আচ্ছা, তোমরা কি ঢাল মানে বুঝো? দেখো ঢাল মানে অবশ্যই বোঝা উচিত। আমি এই পাশেই নোটটা করে রেখেছি যে আসলে ঢাল মানে আমরা কি বোঝাতে চাচ্ছি। দেখো 1 মিনিট, আমি এখানে ঢাল বা এটা ইংলিশ নাম হলো স্লপ। এই স্লপের কনসেপ্টটা তোমরা পড়বা এই নেক্সট চ্যাপ্টার না 11 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা পড়বা, বা তোমরা যদি পড়ে থাকো অনেক আগে, তো সেক্ষেত্রে তোমরা জেনে থাকবা যে আসলে স্লপ বা ঢাল বলতে কি বোঝায়। ঢাল বলতে সহজ ভাষায় যদি বলি খাস বাংলায়, সেটা হলো যে একটা রাস্তা কতটুকু ঢালু। যেমন চিন্তা করো, আমি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকেছি। এটা কি? এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তাহলে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা মুছে গেছে, 1 মিনিট, থেকে আমি এটা এইভাবে করে ওয়াইটা নিচে দিই। তো ধরো যে ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ আমি আঁকলাম। একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা খাতার তল চিন্তা করতে পারো, তাই না? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটা দুইটা মাত্রা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ এরকম একটা মাত্রা আছে। তাহলে একটা রাস্তা ধরো, এই সবুজ রেখাটা আছে না, এই সবুজ রেখাটা ধরো একটা রাস্তা। 1 মিনিট, এই সবুজ রেখাটা ধরো একটা রাস্তা, এই একটা রাস্তা, ঠিক আছে? এটা একটা রাস্তা। তাহলে এই রাস্তা কতটুকু ঢালু এটা প্রকাশ করার জন্য এই স্লপ বা ঢালটা আমরা প্রকাশ করে থাকি। এই ঢালের অ্যাকচুয়াল সূত্রটা হলো ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। ব্যাপারটা এরকম যে এই যে ঢালু রাস্তাটা আছে, তো এই যে ঢালু রাস্তাটা, এই ঢালু রাস্তাটা কতটুকু ঢালু এটা প্রকাশ করার জন্য এটা এক্স অক্ষ বরাবর কতটুকু, ব্যাপারটা এরকম আর কি, যে এই রেখাটা কতটুকু ঢালু এটা প্রমাণ করার জন্য এইটা শীর্ষবিন্দু থেকে আমি ওয়াই এক্স অক্ষের উপর একটা লম্ব টানছি, দেখো যে এক্স অক্ষের উপর লম্ব টানছি। তাহলে এটা এক্স অক্ষকে এতটুকু কভার করছে আর ওয়াই অক্ষকে এতটুকু কভার করছে। তাহলে ওয়াই অক্ষ ডিভাইডেড বাই এক্স অক্ষ, এটাই হবে তার ঢাল। কতটুকু সে ঢাল, তাই না? ঢাল হয়ে আছে। এটাকে এইভাবে মেজারমেন্ট করা হয়ে থাকে। এটা ট্যান থিটা বলো। ট্যান থিটা কি ছিল বলতো? লম্ব বাই ভূমি না, এই জন্য ট্যান থিটা লিখতে পারছি। এগুলো আমরা পড়বো সামনে, হ্যাঁ? এগুলো আমি জাস্ট বলতেছি ইতিহাসের ওয়ার্ডগুলোকে একটু বোঝার জন্য আর কি, যে কোথায় মিলটা রয়েছে। এই জাস্ট এগুলোর জন্য আর কি। কঠিন লাগলে একটু দেখতে থাকো, সহজ লাগবে। তাহলে স্লপ বা ঢাল বলতে বুঝাই সহজ কথায় যে এই পথটা কতটুকু ঢালু এটা প্রকাশ করার জন্য এই ওয়াই ডিভাইডেড বাই এক্স কে যে রেশিও, সেই রেশিওটাকে ঢাল বলা হয়ে থাকে। তো ওয়াই মানে কি? উপরের দিকে উঠানা, তার মানে যেন রাইস বলতেছি। আর এক্স মানে কি? এই পাশে সরানা, এই পাশে সরা, এবার এই ডান দিকে সরা, তার মানে রান বলতেছে। রান মানে দৌড়ানো, হ্যাঁ? ডান দিকে দৌড়াইতেছে, ব্যাপারটা এরকম আর কি। ডান দিকে দৌড়াচ্ছে, ব্যাপারটা আসলে এরকম। তো ঢালকে এভাবে প্রকাশ করে থাকি। তো ওই যে 1650 খ্রিস্টপূর্বতে আমাদের যে সেকেন্ড ওয়ার্ডটা পাওয়া যায়, সেই সেকেন্ড ওয়ার্ডটা কিন্তু ঢালের উল্টা। মানে ওই সেকেন্ড ওয়ার্ডের মিনিংটা এরকম ছিল যে রান ডিভাইডেড বাই রাইস। এটা ছিল রাইস ডিভাইডেড বাই রান, রান ডিভাইডেড বাই রাইস। এবং এই রান ডিভাইডেড বাই রাইস তাহলে বলতো কি? এই ট্যান, এটা কি দেখো রাইস বাই রান ট্যানকে প্রকাশ করছে। এই জন্য কিন্তু আমি আগে এগুলো পড়ে আসছি, একটু মানে নজর দিয়ে আসছিলাম যে এই যে ট্যান থিটার উল্টা কিন্তু কট থিটা ছিল, তাই না? ট্যান থিটা যদি এ বাই বি হয়, মানে লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এক্ষেত্রে কিন্তু সেম আইডিয়া হচ্ছে যে যদি সেকেন্ড ঢালের উল্টা হয়, তো ঢাল তো ট্যান থিটা, তাহলে সেকেন্ড কি? ট্যান থিটার উল্টা। তো ট্যান থিটার উল্টা মানে কি? আসলে কট থিটা। তার মানে ওই যে 1650 খ্রিস্টপূর্বতে এই সেকেন্ড ওয়ার্ডটা ইউজ করা হইতো এবং সেকেন্ডটার মিনিং ছিল রান বাই রাইসটা, তখন এইটা আসলে আমাদের আজকের জমানার কটের সমতুল্য। হ্যাঁ, কটের সমতুল্য, এটা আমি লিখছি যে কট ফাংশনের সমতুল্য। হ্যাঁ, আসলে তারা কোথায় ইউজ করতে বলতো? তখন কিন্তু আসলে মিশরীয় সভ্যতা চলতেছিল। তো মিশরীয় পিরামিডের তৈরিতে আমরা নর্মালি এই সেকেন্ড টার্মটা তখন ইউজ করা হইতো। যেমন আমরা যখন দেখো, চিন্তা করো, আমি তো এখানে দেখাই। তো এটা মিশরীয় পিরামিড আমি এখানে আঁকছি, এবং মিশরীয়দের কিন্তু পিরামিড সম্পর্কে অনেক ভালো নলেজ ছিল, এবং তারা যে পিরামিডগুলো বানাইছে সে পিরামিডগুলা কিন্তু একদম প্রপার রেশিওতে ছিল। যদি একজন ব্যক্তি ত্রিকোণমিতি সম্পর্কে ভালো মতো না জানে, তাহলে তার পক্ষে এই পিরামিডগুলো অনেক ভালো মতো বানানো সম্ভব না। এই অ্যালাইনমেন্টগুলো খুব ভালো ছিল। তার মানে এটাও বলা হয় যে তাদের 3, 4, 5 নীতি জানা ছিল। আচ্ছা, এটা আবার কি? 3, 4, 5 নীতি জানা ছিল, যা দিয়ে তারা সমকোণ তৈরি করতে পারতো। হ্যাঁ, যদিও তখনও পিথাগোরাসের সূত্র আবিষ্কার হয়নি। অনেক কিছু বলে ফেলছে, তাই না? তার মানে ওই 1650 খ্রিস্টপূর্বে আমরা একটা আমি একটু সামারি করি, দেখো কঠিন লাগা চলবে না, একটু সামারি করি। সামারিটা কি? যে খ্রিস্টপূর্ব 1650, আমরা একদম শুরুতে চলে গেছি ত্রিকোণমিতি ইতিহাসে। তাহলে শুরুতে কত কিছু ঘটছে? তখন মিশরীয় সভ্যতা চলতেছিল। তো সেই সময় রাইন্ড ম্যাথমেটিক্যাল প্যাপিরাসের মধ্যে বা আহমেস প্যাপিরাসের মধ্যে একটা ওয়ার্ড পাওয়া যায় সেকেন্ড। এই সেকেন্ড ওয়ার্ডটা কিন্তু আজকের ঢালের উল্টো, আজকের ঢালের উল্টো বোঝাচ্ছে। তাহলে সেটা কটের সমতুল্য হচ্ছে, ঠিক আছে? এখন এই সেকেন্ড ওয়ার্ডটা কই ইউজ করা হতো? এই সেকেন্ড ওয়ার্ডটা ইউজ করা হতো মিশরীয় পিরামিডগুলো তৈরি করার সময়, ঠিক আছে? এবং পিরামিডগুলো যখন তারা তৈরি করতো, সেই পিরামিডগুলোকে দেখতাম যে তারা কিন্তু একটা পারফেক্ট সমকোণ তৈরি করার জন্য যে যে বৈশিষ্ট্যগুলো দরকার তারা জানতো। এবং এখানে তাহলে পিথাগোরাসের সূত্র আবার কি বের করতেছে? পিথাগোরাসের সূত্র আবার কি? কথা হলো এটা যে হোয়াট ইজ দ্য পিথাগোরাসের সূত্র, ঠিক আছে? বিজ্ঞানী পিথাগোরাস, সামনে আমাদের নামটা আসবে আবার, তখন তিনি লক্ষ্য করলো যে একটা সমকোণ ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ তৈরি করার জন্য কতগুলা মান খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন 3, 4, 5,
ঠিক আছে। দেখো 3 4 5 আমি এখানে লিখছি কিন্তু 3 তারপরে 4 আর হলো 5, এই 3টা মান খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ বিজ্ঞানী পিথাগোরাস দেখলো যে আমি যদি 3 বাহুর একটা রেখাকে এই বরাবর রাখি এবং 4 বাহুর একটা রেখাকে এই বরাবর রাখি, তাহলে এদের যে সংযোগ রেখা, এই যে এই রেখা, এই বিন্দুটা, এই আমি এখানে ডাক দিই, এই বিন্দুটা আর এই বিন্দুটা যে সংযোগ রেখা, এটা কিন্তু একটা 5 হয়ে যাচ্ছে, 3 4 5, এবং মানে অটোমেটিকলি এখানে একটা সমকোণ তৈরি হয়ে গেছে। তার মানে 3 4 5 রেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার মানে কী বুঝলাম, যে সমকোণী ত্রিভুজ করতেছে যে 3 4 5, এরা সবসময় কী করে, একটা সমকোণী ত্রিভুজ গঠন করতেছে। কী করতেছে? সমকোণী ত্রিভুজ গঠন করতেছে। ব্যাপারটা আর এইভাবে চিন্তা করা যায়। এবং আরেকটা মজার সম্পর্ক হলো যে এই 3 মানে এটা ভূমি ছিল না ভাইয়া, যে এটা আমাদের থিটা হয়, আমি এটাকে পরে আসলাম তোমাদের, এই জন্যই পড়াইছি এগুলো, কারণ বারবার এগুলো আসবে। তো এটা যদি আমাদের এই থিটা কোণ যদি আমাদের এটা হয়, হ্যাঁ, এর যদি থিটা কোণ হয়, তাহলে এই কোণ সাপেক্ষে এটা ভূমি ছিল, এটা আমাদের লম্ব ছিল। তাহলে এখন চিন্তা করো তো যে 3 স্কোয়ার মানে ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার, যে কোনো দুটার স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কি হবে? অতিভুজের স্কোয়ারের সমান, দেখো 5 স্কোয়ার। কারণ দেখো কীভাবে, 3 স্কোয়ার মানে কত? 9, আর 4 স্কোয়ার মানে কত? 16, আর 5 স্কোয়ার কত? 25। দেখো 16 আর 9 যোগ করলে কত হয়? 25 হয় না? 25 হয়, ইকুয়াল টু 25। তার মানে লম্ব এবং ভূমির স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ার যোগফলের সমান হচ্ছে। তো এটা তাজ্জবের ব্যাপার যে হ্যাঁ 3 4 5 এদের মধ্যে সুন্দর একটা সম্পর্কও আছে এবং এটা সমকোণ তৈরি করতে পারতেছে। এরকম আর কি সংখ্যা হতে পারে? তখন পিথাগোরাস দেখলেন অনেক সংখ্যা হতে পারে, যেমন 5 12 13। এটা যে একটা ত্রিভুজ গঠন করি, তখন দেখবো যে আমরা হ্যাঁ এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। বিজ্ঞানী পিথাগোরাস দেখলো যে এইটাতে যদি ত্রিভুজ গঠন করি তাহলে সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হচ্ছে। তুমি যেটা ভূমি নাও 5, এটা লম্ব নাও 12, এবং দেখবো অতিভুজ হবে 13 অটোমেটিক। এবং দেখো কী বললাম, যে এখানে তুমি ভূমি নিলে 5, লম্ব নিলে 12, এটা হয়ে যাবে 13, এবং অটোমেটিক এখানে একটা সমকোণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে। এবং এদের মধ্যে সম্পর্কটা আছে, যেমন 5 স্কোয়ার ছোটো দুটার স্কোয়ার এবং 12 স্কোয়ার করলে আসে তোমার 169, এবং 13 স্কোয়ার করলেও এত আসে। দেখো তাহলে এই 3টা সম্পর্কের মধ্যে আমরা খুব ভালো একটা সম্পর্কও পাইলাম, এবং তারা আবার সমকোণ ত্রিভুজ তৈরি করতে পারতেছে। এই নলেজটা ওই মিশরদের ছিল, কারণ তারা পিরামিড তৈরির ক্ষেত্রে এই 3 4 5 নীতি, এবার বুঝতে পারছি বা 3 4 5 নীতি কি, এটা কিন্তু পিথাগোরাস আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কথিত আছে পিথাগোরাস নিজে আবিষ্কার করে নাই, তার শিষ্য আবিষ্কার করছিল, সেটা পরে আমি বলবো না। তাদের 3 4 5 নীতি জানা ছিল, যদিও তখনও কিন্তু পিথাগোরাস আবিষ্কার হয়নি, মানে পিথাগোরাস কোনো জন্মও নেয়নি তখন। ঠিক আছে, জন্ম তো নেয়নি অবশ্যই, তো জন্মও নেয়নি। তো সেই সময় থেকে কিন্তু আসলে মিশরীয়রা কিন্তু এইগুলো ইউজ করতো। ঠিক আছে, তো তাদের কিন্তু ত্রিকোণমিতিক নলেজ ছিল। হয়তো তারা ত্রিকোণমিতি বলতো না, অন্য কিছু বলতো, সেকেন্ড বলতো, ওটা কিন্তু কটের সমতুল্য ছিল। তার মানে তারা কিন্তু জানতো। ঠিক আছে, এগুলো আমি এখানে আসলে বুঝতে চাইছি। 1650 খ্রিস্টপূর্ব মানে অনেক আগে, তখন থেকে কিন্তু আসলে এটা জন্ম হয়েছিল। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করো, যে এখানে একটা কথা লিখছিলাম আমি, যে 1 কিউবিট ইকুয়াল টু 7 আঙুলের সমান, মানে ওরা দূরত্বটা মাপতো 7 আঙুলের সমান করে। হ্যাঁ, ওরা 7 আঙুলের সমান 1 কিউবিট ধরতো, এভাবে তারা দূরত্বগুলো মাপার চেষ্টা করতো আর কি। এই জন্য এটা বলে দিচ্ছি মিশরীয়রা। ঠিক আছে, তো আমি দেখলাম যে হ্যাঁ এখানে কিন্তু ত্রিকোণমিতি গন্ধ আছে, একটা আছে না গন্ধ? অবশ্যই গন্ধ আছে। 3 কোণের পরিমাপ করা, তাই না? কারণ ওরা তো এইভাবেই চিন্তা করতো, এই একটা ত্রিভুজ গঠন করা মানে কি, সেখানে কোণগুলো অ্যাঙ্গেলগুলো ঠিক মতো রাখতে হবে। অ্যাঙ্গেল ঠিক মতো না রাখলে তো সেটা আর ভালো মতো সেটা হবে না। তো সেগুলো নলেজ কিন্তু তাদের ছিল। আসলে ব্যাপারটা বুঝতে পারছি আমি। এটা শেষ। এবার আসো আমরা যদি সামনে যাই, এখন আমরা মিশরীয় যুগটা শেষ, এবার আমরা নতুন একটা যুগের মধ্যে আসি, সেটা হলো মেসোপটেমীয় যুগ। এটা একটা বড় যুগ। হ্যাঁ, এটা 3500 থেকে খ্রিস্টপূর্ব, বিফোর খ্রিস্ট, বিসি মানে বিফোর খ্রিস্ট। তো 3500 থেকে 500 এই পর্যন্ত অনেক জাতি, অনেক সংস্কৃতি আসছে। আমরা সবগুলো ভেঙে ভেঙে পড়বো, কোনো সমস্যা নাই। আমি এখানে জাস্ট একটু করলাম যে অনেক জাতি, অনেক সংস্কৃতি আসছে, এবং তারা কিন্তু আকাশের চাঁদ, তারা, সূর্যের গতিবিধি, প্রথম কথাগুলোই বলতেছে, এবং নথিভুক্ত করে রাখতো এবং যত্ন সহকারে রাখতো, যাতে পরবর্তী প্রজন্ম সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারে। এবং এই সময় কিন্তু অনেক ধরনের সংখ্যা পদ্ধতি উদ্ভাবন হয়েছিল, যা কিনা দশমিক এবং পূর্ণ সংখ্যাকেও রিপ্রেজেন্ট করতে পারতো, দশমিককেও রিপ্রেজেন্ট করতে পারতো, আবার পূর্ণ সংখ্যাকেও রিপ্রেজেন্ট করতে পারতো। তারা সংখ্যা নিয়ে অনেক বেশি গবেষণা করতো। তারা অনেকে আছে এমন যে সংখ্যাকে ঈশ্বর মানতো। ঠিক আছে, এমন অনেক ধরনের ইতিহাস এখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, সব কিছুর মূলে সংখ্যা, এটা নিয়ে অনেকে তারা তাদের সারা জীবন স্টাডি করেছে। তাহলে এই সবগুলো যুগ কি আসলে মেসোপটেমীয় যুগ বলা থাকে, অনেকটা লম্বা সময়, তাই না? 3500 থেকে 500, প্রায় 2500 3000-এর মতো সময়। ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারি। এবং এখানে দেখো মাটির ফলক, এই সময়টার মধ্যে যে মাটির ফলকগুলো পাওয়া যায় বর্তমানে বিভিন্ন শিলা বা বিভিন্ন ধরনের ফসিলের মধ্যে, তখন দেখা যায় এখানেও 3 4 5 নীতি মানে পিথাগোরাসের নীতিটা পাওয়া যায়। অবশ্যই পাওয়া যাবে, কারণ এই সময় পিথাগোরাস ছিল। তো 3 4 5 নীতি এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা সেই মেসোপটেমীয় যুগটাকে আমরা আস্তে আস্তে ভাঙার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো আসলে কী বলা হইতেছে। এখন আসো, মেসোপটেমিয়া শেষ, এবার আমরা সামনে যাই। 1 মিনিট। হ্যাঁ, মেসোপটেমিয়ার মধ্যে প্রথমে যাকে নিয়ে আমরা স্টাডি করবো তার নাম হলো ইউক্লিড।
অনেক প্রতিভাবান বিজ্ঞানী ছিলেন, তোমরা হয়তো নাম শুনেছো, এটা শুনে থাকবা, এটা তোমাদের আগের চ্যাপ্টারগুলোতেই ছিল, হয়তো জেনারেল ম্যাথে ছিল। তিনি একটা বই লিখছিল, সেই বইয়ের নাম হলো আমাদের এলিমেন্টস। কী নাম সে? এলিমেন্ট। এর নাম কি? একটা এলিমেন্টস নামে একটা বই লিখছে তিনি। কী লিখছে? এলিমেন্ট নামে একটা বই লিখছে। কী লিখছে? এটা এলিমেন্ট নামে একটা বই লিখছে। এই এলিমেন্টস বুকটা 13টা খণ্ড ছিল, এবং এই এলিমেন্টস বুকের মধ্যে তিনি জ্যামিতির মৌলিক নিয়ম, ত্রিভুজ, কোণ সদৃশ্য, সমান্তরাল রেখা, এগুলো নিয়ে অনেক স্টাডি করছে। এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি বলছিল যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এখন যেটা জানি, যে জানো তোমরা, অবশ্যই জানা উচিত, যে ত্রিভুজের, তুমি যেমনি ত্রিভুজ আঁকো না কেন, ত্রিভুজ তুমি যেমনি আঁকো না কেন, সেই ত্রিভুজের এ একটা কোণ, এ একটা কোণ, আর একটা কোণ, এই 3 কোণের সমষ্টি, এটা যদি থিটা ধরি, এটাকে যদি আমরা আলফা ধরি, এটাকে আলফা বলা হয়, এটা যদি বিটা ধরি, তাহলে থিটা প্লাস আলফা প্লাস বিটা ইজিক্যাল টু পাই হবে, বা 180 ডিগ্রি হবে। ঠিক আছে, 180 ডিগ্রি হবে। আচ্ছা, ডিগ্রি কি সেটা আমরা পরে বলতেছি। ঠিক আছে, 180 ডিগ্রিটাও আমাদের দরকার আছে। যেমন এখানে তুমি দেখো, তিনি এগুলো কিন্তু বলে গেছিলো, এবং তিনি অনুপাতের নিয়ম নিয়ে অনেক কথাবার্তা বলছে, যেটা কিনা আমাদের আজকের সাইন সদৃশ, মানে সাইনের মতো কাজ করতো তখন। ঠিক আছে, তো এইগুলো নিয়ে তারা স্টাডি করছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি একটা স্টেটমেন্ট দিছে, সেই স্টেটমেন্ট থেকে আমরা কোসাইন থিওরি পাই, এবং সেই কোসাইন থিওরিটা অনেকটা পিথাগোরাসের মতোই আর কি, যদিও তখনও পিথাগোরাস আসে নাই। তার মানে তখন থেকে কিন্তু আসলে কোসাইন থিওরি, মানে কসের একটা সূত্র, কস দিয়ে একটা সূত্র, কস কি মনে আছে তো, ট্রিগোনোমেট্রির একটা ফাংশন ছিল, তো সেগুলা কোসাইন থিওরির মতো আর কি, বাট তখনও কস কথাটা ইউজ হয়নি, কোসাইন থিওরির মতো, আজকের কোসাইন থিওরির মতো, যেটা কিনা পিথাগোরাসের মতো কাজ করতো, সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করেছে। তো আস্তে আস্তে কিন্তু স্টাডি হচ্ছে। তো আমাদের ইউক্লিড শেষ, বিজ্ঞানী ইউক্লিড এগুলো নিয়ে মোটামুটি কাজ করেছে। এবার আসো আমরা পিথাগোরাস নিয়ে যদি বলি, বিজ্ঞানী পিথাগোরাস সাহেব তো আমরা বললামই, আর কি বলবো না নিয়ে, যে পিথাগোরাস কিন্তু গ্রিকদের থেকে অনেক সাহায্য পাইছে, বা গ্রিকদের নিয়ে অনেক গবেষণা করতো। তার একটা সুন্দর উপপাদ্য ছিল, সেই উপপাদ্যটা আমাদের কি, আমি যে উপপাদ্যটা লিখে দিই তোমাদেরকে, যে তিনি বলছিল যে একটা সমকোণী ত্রিভুজ, আসলে এই ঘটনাটা নিয়ে একটু কথিত আছে, যে আসলে তিনি বলে নাই, তার কোনো একটা শিষ্য এটা প্রমাণ করেছিল আর কি, কারণ তখন তো তার আন্ডারে অনেক শিষ্য কাজ করতো, মানে ছাত্র কাজ করতো, সবাইকে নিয়ে তিনি আসলে তার গবেষণাগুলো চালাইতেন। হয়তো কোনো একদিন কোনো একটা শিষ্য এসে তাকে বলছিল যে স্যার দেখেন 3, 4, 5-এর মধ্যে একটা সম্পর্ক আছে, দেখেন স্যার আপনার 12, 13, 5-এর মধ্যে সম্পর্ক আছে, এইভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, তাহলে এইটা বলা হয় আর কি। তো লম্বকে যদি আমরা এ বলি, আর ভূমিকে বি বলি, আর অতিভুজকে সি বলি, তিনি বলছিলেন যে এটা যদি সমকোণ হয়, সমকোণী ত্রিভুজের বেলায় কিন্তু অবশ্যই, তাহলে সেটা এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু হবে অতিভুজ স্কোয়ার। এবং এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহুর মধ্যে সম্পর্ক থাকলে আমরা বলবো এই যে পিথাগোরাসের সূত্র তারা মেনে চলে। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যেটা ছিল, সেই উপপাদ্যটা কিন্তু আমাদের ত্রিকোণমিতির ভিত্তি বলা হয়। হ্যাঁ, ভিত্তি মানে তিনি আসলে ত্রিকোণমিতি নিয়ে অনেক কাজ করছে এরকম না, বা তার উপপাদ্যটা আসলে ত্রিকোণমিতির একটা ভিত্তি হিসাবে কাজ করে, হ্যাঁ, একটা বেস হিসাবে কাজ করে। ঠিক আছে, এরকম না যে সে অনেক কিছু করছে। হ্যাঁ, তার অনেক জ্ঞান ছিল, তিনি ধর্মীয় দিক দিয়ে অনেক বেশি তার জ্ঞান ছিল। ঠিক আছে, যেগুলো অন্য বিষয়, এখানে আমি সেগুলো বলতেছি না। ঠিক আছে, এটা কিন্তু সালগুলো মনে রাখো, আমি কিন্তু সিকোয়েন্স আগাচ্ছি। হ্যাঁ, 570 থেকে 495, এবং আমরা সবাই জানি বিফোর ক্রিস্ট কী হয়, কমে। ঠিক আছে, আমাদের নর্মালি এখন আমরা কী বলি 2025, 2026, 2027 বাড়তেছে, বাট আগে খ্রিস্টপূর্বের যে আগেগুলো ছিল, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের আগে, তখন কিন্তু কমতো, 570 থেকে 495, একসময় শূন্যতে আসবে, মানে খ্রিস্ট যখন জন্মগ্রহণ করছে ওই সময়টাকে শূন্য বলা হয় আর কি। ঠিক আছে, এর আগে সব কমবে আর এর পরে বাড়তে থাকবে আর কি, এভাবে হিসাব করা হয়। যাই হোক, এগুলো আমি আর বললাম না। তো আমরা পিথাগোরাস গেল, এবার আসলো একজন প্রতিভাবান বিজ্ঞানী, তার নাম হলো অ্যারিস্টার্কাস। তিনি 3310 থেকে 230 বিফোর খ্রিস্টের মধ্যে ছিল, এবং এই সময় তিনি ত্রিকোণমিতি ব্যবহার করে চাঁদ ও সূর্যের দূরত্ব নির্ণয় করতে চেষ্টা করেছিলেন, বাট তিনি পারেন নাই অ্যাকচুয়ালি, কারণ কিছু সীমাবদ্ধতা ছিল তার, এই জন্য তিনি পারেন নাই। হয়তো যে তার ইকুইপমেন্টের সমস্যা ছিল, বা তিনি আসলে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলো সম্পর্কে জানতো না। ঠিক আছে, এবং তিনি সূর্যের প্রপার মেকানিজমগুলো তেমন একটা জানতো না, এই জন্য তাই সফল হন নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ আকাশে সবসময় সব কিছু একভাবে থাকবে না, ক্রমাগত পরিবর্তন হবে। এবং তিনি এই সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের, মানে তিনি প্রথম বলছিল, যদি আমরা এখন কোপারনিকাসকে জানি, যে বিজ্ঞানী কোপারনিকাস নাকি সর্বপ্রথম বলছে, আসলে কিন্তু এই অ্যারিস্টার্কাস সর্বপ্রথম বলছিল যে পৃথিবীতে সূর্য মিডলে আছে, সৌরজগতে সূর্যকে ঘিরে সবাই ঘুরতেছে, এবং সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের প্রথম প্রস্তাবনা তিনি দিয়েছিলেন। যদিও তখন কাউকে, মানে তখন তাকে কেউ বিশ্বাস করেনি, সবাই তাকে ডিনাই করছে যে না, তোমারটা হবে না, কারণ এখানে অনেক ব্যাপার ছিল, ধর্মীয় কুসংস্কৃতি ব্যাপার ছিল, এবং মানে মূলত ধর্মীয় গোড়ামিটাই আসলে মূল দায়ী ছিল এখানে। তিনি কিন্তু প্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের প্রস্তাবনা দিয়েছিলেন, এবং তার মডেল টনেলটা দেখতে এরকম ছিল, দেখো সূর্য, হ্যাঁ, এই যে আমাদের আর্থ পৃথিবী, আর এই যে আমাদের মুন।
এই 4টা জিনিসের মধ্যে তিনি দূরত্ব ত্রিভুজ কল্পনা করেছিলেন আর কি, ঠিক আছে। তো এবং তিনি সফল হন না এক্ষেত্রে, যদিও কিছু সমস্যা তো ছিলই, ঠিক আছে, বাট তিনি কিন্তু ত্রিকোণমিতির ইউজ করেছিল তার অজান্তেই, ঠিক আছে। এবং এই সবগুলোই কিন্তু আসলে অ্যাস্ট্রোনমির অংশ ছিল, জ্যোতির্বিদ্যার অংশ ছিল, ঠিক আছে, কারণ তারা কিন্তু সবসময় এর মধ্যেই থাকতেছে, ঠিক আছে। যাই হোক, এবার আমাদের অ্যারিস্টার্কাস সম্পর্কে আমরা দেখলাম, অ্যারিস্টার্কাস সাহেব সম্পর্কে দেখলাম। এবার আসলে আরেকজন যাই, আর্কিমিডিস, কিনা জানে ওনার নাম, তাই না, ইউরেকা। দেখো তাহলে আর্কিমিডিস 287 থেকে 212 BC বিফোর খ্রিস্ট পর্যন্ত ছিল, এবং তিনি মূলত ভাঙা যায়, মানে ব্রেকিং কর্ড বলি আমরা এটাকে, এই যে ভাঙা জ্যা উপপাদ্য নিয়ে কাজ করতো। তো চিত্রটা দেখতে এরকম ছিল। জ্যা বলতে তোমরা বুঝো তো, জ্যা কি বলা হয়? জ্যা হলো যে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে সরলরেখা, তাকে আমরা জ্যা বলে থাকি, ঠিক আছে। এই যে এটা জ্যা, এটা জ্যা। তাহলে এরকম একটা উপপাদ্য তিনি দিয়েছিল, যেটা কিনা আমাদের ত্রিভুজের সাথে সাদৃশ। এগুলো আসলে আর একটু কঠিন মেকানিজম, আমি সহজভাবে বুঝাইছি আর কি, যে একটা জ্যা এরকম ভেঙে গেছে আর কি, যেরকম একটা জ্যা ভেঙে গেছে। তো ভাঙা যে উপপাদ্য এবং বৃত্তে, এবং তার আরেকটা সফলতা ছিল যে বৃত্তের জ্যামিতির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতি তিনি মানে বৃত্ত নিয়ে কাজ করতে, তিনি যে বৃত্তের মধ্যে বিভিন্ন ত্রিভুজ তিনি আঁকছে এবং সেখানকার ত্রিকোণমিতি নিয়ে তিনি স্টাডি করছে, ঠিক আছে। এবং তার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে আমরা সাইনের আভাস পাই। বর্তমানে যে সাইন সূত্র, সেই সাইন সূত্রে আমরা আভাস পাই। বর্তমানে যে সাইন সূত্র, সেই সাইন সূত্রে আমরা আভাস কিন্তু পেয়ে থাকি তার এই ভাঙা যে উপপাদ্য থেকে, ভাঙা যে উপপাদ্য, ভাঙা যে ব্রেকিং কর্ড উপপাদ্য থেকে আমরা পেয়ে থাকি। তো এইভাবে কিন্তু আস্তে 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 ত্রিকোণমিতিটা আমাদের এস্টাবলিশ হওয়া শুরু করছে, ঠিক আছে। এবার যে সামনের দিকে আমরা যাই, পরবর্তী বিজ্ঞানী নামটা আসবে, তার নাম হলো এরাটোস্থেনিস, ঠিক আছে। 275 থেকে 194 বিফোর খ্রিস্ট পর্যন্ত তিনি মূলত আলেকজান্দ্রিয়ান স্কুলে পড়তো। এটা খুবই ফেমাস স্কুল, তখনকার সময়, গ্রিক পিরিয়ডের সময়। এবং তিনি প্রথম পৃথিবীর পরিধি সঠিকভাবে মাপতে পেরেছিলেন ত্রিকোণমিতির সাহায্যে। তার মানে দেখো, খুবই একটা সফলতার দিক আর কি, তিনি পৃথিবীর পরিধি সঠিকভাবে মাপতে পেরেছিলেন। এটা একটা মজার স্টোরি আছে, এটা আমরা অন্যদিন বলবো। বাট তিনি ত্রিকোণমিতিটাকে এইভাবে সামনে আঁকা নিয়ে গেছেন, ঠিক আছে। আমরা এগুলো একটু সম্পর্কে জেনে রাখি, এবং তোমরা নিজেরা সেলফ স্টাডি অবশ্যই করবা, যে তিনি কীভাবে মাপছিলেন। আমার আশায় বসে থাকবা না, অবশ্যই নিজেরা একটু পড়বা, স্টোরিগুলো আসলে কি খুঁজে বের করবা। আমি তোমাদের প্রাইমারি ফুয়েলটা দিচ্ছি, জ্বালানি দিচ্ছি, বাকিটা তোমাদের জ্বলতে হবে। এখন দেখো, এটা আমাদের শেষ আলোচনা। এবার আসো আমরা সামনে যাই। এখানে হিপারকাস, তার নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাকে বলা হয় থাকে দ্য ফাদার অফ ট্রাইগোনোমেট্রি। 190 থেকে 120 বিফোর খ্রিস্ট সে একটা প্রথম আমাদের একটা জ্যা তালিকা দিয়েছিল। তখন তারা বৃত্ত নিয়ে কাজ করতো আর কি, বৃত্তের জ্যা তালিকা নিয়ে কাজ করতো। যে জ্যা তালিকা বা কর্ড টেবিল, জ্যার ইংলিশ হলো কর্ড, এই কর্ড টেবিল দিয়েছিল, যেটা বর্তমানে সাইন ফাংশন যেটা আছে না, সেই সাইন ফাংশনের অনুরূপ। আমরা সামনে পড়বো যে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন 6টা পড়লাম না, সেই বিভিন্ন কোণের উপর ভিত্তি করে সেগুলোর মান বের করবো আমরা, ঠিক আছে। যে সেই মানগুলো বের করার পরে সাইনের যে মানগুলো আসবে না, সেই সাইনের মানগুলাই হিপারকাস তার কর্ড টেবিলের মাধ্যমে দেখিয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি যে তিনি প্রথম ত্রিকোণমিতিকে একটু মান দিয়ে প্রকাশ করেছিলেন, এই জন্য তাকে আমরা বলে থাকি যে ফাদার অফ ট্রাইগোনোমেট্রি, মানে প্রথম বোঝা গেল আসলে ট্রাইগোনোমেট্রি পড়ার বিষয়, ঠিক আছে। এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বৃত্তকে 360 ডিগ্রি ভাগে ভাগ করা, এবং এখান থেকে কিন্তু মূলত ডিগ্রি ধারণার সূচনা হয়েছে। আমরা বলি না 90 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি। তিনি বৃত্তকে, আমরা জানি যে বৃত্ত আসলে 360 ডিগ্রি কোণ, সেটা বলতেছি। এটা ব্যাখ্যা করার আগে আমি একটু বলে নিই, তিনি প্রথম কিন্তু সূর্যগ্রহণ, আমরা জানি যে আমাদের সূর্যগ্রহণও হয়, চন্দ্রগ্রহণও হয়, এগুলোর পূর্বাভাস তিনি দিয়েছিলেন, ঠিক আছে, হিপারকাস। এবার আসলে আমি একটা কথা বলি যে বৃত্তের ব্যাপারটা দেখো, এটা বৃত্তর যে মাঝখানে যে অ্যাঙ্গেল, এটা কত বলতে পারবো তোমরা? আমি যদি বলে থাকি তোমাদের, 1 মিনিট, এই যে বৃত্তের যে মাঝখানের অ্যাঙ্গেল, এটা কিন্তু আমাদের 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। এটা কত? 360 ডিগ্রি। একটা বৃত্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেল রচনা করে থাকি, তাই না? আমরা সবাই মোটামুটি জানি। আবার এভাবে চিন্তা করতে পারো তোমরা, যেভাবে চিন্তা করো, যে একটা সরল রেখা যদি চিন্তা করো, এই সরল রেখার, দাঁড়াও 1 মিনিট, এই সরল রেখার এই পাশে 180 অর্ধবৃত্ত, তাই না? আর এই পাশে 180 মিলে কী হবে? 360, ঠিক আছে। 180 আর এই পাশে আবার 180, তো পুরো বৃত্ত কী হলো? 360 ডিগ্রি হলো। তাহলে এই যে 360 ডিগ্রিকে আমরা সমান, এই 360 ডিগ্রিকে আমরা সমান, মানে প্রত্যেকটাকে 360 ভাগে ভাগ করবো। কয় ভাগে ভাগ করবো? 360। কয় ভাগে? 360। কয় ভাগে? 360 ধরো আর কি, আমি এখানে তো অনেক ফাঁকা ভাগে রাখতেছি, এরকম না, আসলে অনেক 360 ডিগ্রি ভাগে ভাগ করছে, 360 ভাগে ভাগ করছে। তাহলে আসে 360 ডিগ্রি, এবং প্রত্যেকটাকে যদি আমি 1 ডিগ্রি করে, মানে 360 ভাগে ভাগ করি, তো কত হবে মোট? বলতো ভাই, যে আমার আছে 360, এবং এই 360কে যদি আমি 360 ভাগে ভাগ করি, তো প্রত্যেকে কত ডিগ্রি করে পাবে? 1 ডিগ্রি করে পাবে না? তো অবশ্যই এই মানটা কত হবে? 1 ডিগ্রি হবে। এবং সেই মানটা কিন্তু হিপারকাসে নিয়ে আসছিল, এবং তার আলোকে আমরা বলে থাকি আজকে যে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। কিসের ভিত্তিতে বলি? ওই যে বৃত্তের ভিত্তিতে। বৃত্তকে আমরা 360 ভাগে ভাগ করছি, তো মানে প্রত্যেকটা এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারতেছি আজকে 1 ডিগ্রি।
ব্যাপারটাকে বুঝতে পারছি নাকি আবার একটু বলবো? মানে ব্যাপারটা আসলে এরকম, ধরো যে একটা রেখা, আর ধরো যে একটা এইরকম একটা রেখা, আরও ছোটো দিলাম, এই ধরো এরকম একটা এইরকম একটা রেখা, আরও ছোটো হবে এটা, হ্যাঁ। তো এরকম ধরো আর কি এরকম একটা রেখা। তো এই রেখাটার যদি বলি যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা যদি 1 ডিগ্রি হয়, তাহলে বলো তো ভাইয়া এই অ্যাঙ্গেলটা কী হবে? এই অ্যাঙ্গেলটা এটা কিন্তু হবে 300, এটা পুরোটা 359 ডিগ্রি। তো হবে 359 ডিগ্রি, কারণ 359 আর 1 মিল হবে তোমার 360। এবং এইভাবে এই পুরা মাঝখানে যে বড় বৃত্তটা আছে, মানে বড় যে কোণটা আছে সেই কোণটাকে তারা আরও 359 ভাগে ভাগ করছে। তাহলে প্রত্যেকটা খণ্ডকে আমরা বলছি 1 ডিগ্রি করে, তাই না? এবং এই পরিমাপটা 1 ডিগ্রি, তাহলে এরকম 90টা থাকলে 90 ডিগ্রি হবে। এবং এইভাবে কিন্তু আমরা কোণগুলোকে মেজারমেন্ট করে থাকি আমাদের। তিনি কিন্তু প্রথম হিপারকাস কিন্তু এই ডিগ্রি ধারণার সূচনা করেছিলেন, ঠিক আছে? সব মিলে তাকে আমরা ত্রিকোণমিতির জনক বলে থাকি। ব্যাপারটা আসলে বুঝতে পারছি ভাইয়া। এবার আমার সামনে যাই, ধরো এরপর পরে বিজ্ঞানী যিনি আসে টলেমি, হ্যাঁ, তার নামটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি 150 বিফোর খ্রিস্টের মতো তার জন্মসালটা ছিল এরকম। তিনি একটা বই লিখছিল, ঠিক আছে? সেই বইয়ের নাম ছিল ম্যাথমেটিক্যাল সিনথেসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ বই ছিল, কারণ পরবর্তী 1000 বছরের বেশি সময় ধরে এইটা ত্রিকোণমিতির মূল গ্রন্থ ছিল, কারণ তিনি সব কিছুকে একসাথে করছিল আর কি, ঠিক আছে? এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টলেমির পরে তেমন কোনো প্রমুখ বিজ্ঞানী তেমন এটা নিয়ে কাজ করেনি, কারণ তার আদলেই সবাই বড় হয়েছে, ঠিক আছে? এবং প্রায় এরপর আগামী 1000 বছরের মতো ধরে বা আরও বেশি সময় ধরে আসলে তেমন কেউ কাজও করে না এগুলো নিয়ে, ঠিক আছে? মানে মোটামুটি কাজ করছে, অনেক বেশি কাজ করছে এরকম না, কিন্তু তার বইটা সবাই পড়তো, ঠিক আছে? এরপর দেখা গেছে আরেকটা স্টোরি হয়েছে, আরেকটা ট্র্যাজেডি হয়েছে। সেখানে আমাদের যে আলেকজান্দ্রিয়ান বা গ্রিকের যে লাইব্রেরিগুলো ছিল, সেই লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে। তখন তো জানোই যে হিস্টোরিক্যালি কত যুদ্ধ, কত ওয়ার হইতো, ঠিক আছে? এবং সেই আগুনের কারণে গ্রিক সভ্যতার অনেক জ্ঞানী আসলে বিলুপ্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে? এই জন্য আমরা অনেক কিছু জানি না, তারপরও জ্ঞান থেমে থাকার জিনিস না, আমরা অগ্রসর হচ্ছে। তাহলে সেই সময় আলেকজান্দ্রিয়ান লাইব্রেরিতে আগুন লাগছিল, সেই আগুনের কারণে গ্রিক অনেক জ্ঞান বিলুপ্ত হয়েছিল। আমি সংক্ষেপে বলতেছি, হ্যাঁ, এগুলো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অনেক বেশি। যাই হোক, তাহলে সময় কম, তোমাদের সূচনা করে দিচ্ছি। এরপর আমরা চলে আসি খ্রিস্টাব্দতে, ঠিক আছে? জন্মের অনেক পর, যীশু খ্রিস্টের জন্মের পরে 500 বছর পরে প্রায়। এখানে ইন্ডিয়ান পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ইন্ডিয়ান সায়েন্টিস্টরা বা আমাদের উপমহাদেশের সায়েন্টিস্টরা কিন্তু অনেক বেশি কাজ করছে এগুলো নিয়ে। এর মধ্যে একজনের নাম না বললেই নয়, আর্যভট্ট, হ্যাঁ। বাংলা ইংলিশে লিখলে তুমি আর্যভট্ট টাইপের উচ্চারণ হবে আর কি, হিন্দিতে বললে। যাক, হিন্দিতে বলে আর্যভট্ট, আর এমনি বললে আর্যভট্ট। তো আর্যভট্ট তিনি একটা বৃত্তের অর্ধ জ্যা নিয়ে কাজ করতো, হ্যাঁ, জ্যা নিয়ে কাজ করতো, জ্যা, অর্ধ জ্যা, ঠিক আছে? অর্ধ জ্যা নিয়ে কাজ করছে অনেক। এবং সেই অর্ধ জ্যা থেকেই আমাদের আসলে যে জেভা বা জিবা নামটা আসছে, মানে সে অর্ধ যায় কিন্তু আমাদের ওই ত্রিকোণমিতি ফাংশনের একটা আদলেই তিনি কাজ করতো। যেহেতু ওই ফাংশনগুলো খুবই জটিল হবে, এই জন্য এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট হিস্ট্রিটা বলতেছি যে আসলে কীভাবে আসছে এবং বিজ্ঞানীদের নামগুলো তোমাদের জানাচ্ছি। তো আর্যভট্ট এই বৃত্তের অর্ধ জ্যা নিয়ে কাজ করতো, এবং সেইখান থেকে আসলে জেভা বা জিবা নামটা আসছে। এবং যে জিবা নামটা আরবি ভাষা কনভার্ট হয়ে হয়েছে তোমার হলো ফল্ট, এবং সেইটা আবার ল্যাটিন ভাষা কনভার্ট হয়ে হয়েছে হলো সাইনাস, এবং সেটা পরবর্তী দ্বাদশ শতাব্দীতে আমরা পরিণত পেয়েছি সাইন আকারে। কী আকারে পেয়েছি? সাইন আকারে পেয়েছি। এবং সেই সাইনটাই কিন্তু আজকে আমরা ইউজ করে থাকি। দেখো, আমরা সাইন কথাটা জন্ম পেয়ে গেলাম, যে সাইন কথাটা জন্ম হয়েছে আজ থেকে প্রায় অনেক বছর আগে, 2000 বছর আগে, প্রায় আর্যভট্টের সময়। তিনি বৃত্তের অর্ধ জেনে কাজ করার সময় যে ওয়ার্ডটা ইউজ করেছিলেন হিন্দিতে বা সংস্কৃতিতে ইউজ করেছিলেন, অ্যাকচুয়ালি জীবা সম্ভবত সংস্কৃতি একটা ওয়ার্ড, আমি যদি ভুল না করে থাকি। তো জীবা সংস্কৃত থেকে আমরা যদি ইংলিশের মধ্যে যখন আসছি, তখন দেখছি এটার মানটা সাইন টাইপের হয়ে গেছে আর কি। অনেক ভাষায় কনভার্ট হয়েছে, আরবি ভাষা, ল্যাটিন ভাষা, তারপর দ্বাদশ শতাব্দীতে সাইন নামে অভিহিত করা হয়েছে, ঠিক আছে? তিনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান পিরিয়ডে অনেক কাজ করা হয়েছে এই ত্রিকোণমিতি ফাংশনগুলো নিয়ে। এরপর আমরা সামনে যাই, দেখো, এরপর যদি আমি সামনে যদি যাই 1 মিনিট, হ্যাঁ। এরপর আমাদের ইসলামিক পিরিয়ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি ইসলামের স্বর্ণযুগ বলা হয়ে থাকে 1500 শতাব্দী বা তার আগে থেকেই আসলে, ঠিক আছে? ওই সময়ে অনেক বেশি কাজ করা হতো, এবং ইসলামিকরা কিন্তু, আমার ইসলাম যে সায়েন্টিস্টরা আছে, তারা কিন্তু একই সাথে চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে গণিত শাস্ত্রে, এবং দুইটাকে প্যারালালি তারা আগায় নিয়ে যাচ্ছিল, এবং তারা খুব খুব প্রতিভাবান ছিল, ঠিক আছে? তাদের সম্পর্কে না জানলে নয়। প্রথম যে বিজ্ঞানীর নাম ছিল আল বাত্তানি, এবং তিনি 850 থেকে 929 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কী করেছিল? তিনি সাইন বা ট্যানজেন্ট টেবিল তৈরি করছিল, ঠিক আছে, মানসহ, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি প্রথম সূর্যের উচ্চতা মাপা সূত্র আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে নাম যার আবু আল ওয়াফা, তিনি 940 থেকে 998 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, এবং তিনি ইউনিট সার্কেলের ক্ষেত্রে বা বৃত্তের ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করে চেষ্টা করেছিলেন এবং অ্যাপ্লাই করেছিলেন। এবার আসে আল বিরুনি, তিনি প্রায় 1100 শতকের দিকে, হ্যাঁ, তিনি 6টি ত্রিকোণমিতিক সূত্রেরই সংজ্ঞা দিয়েছিলেন, যে সাইন, কস, ট্যান, কট, কোসেক, এবং যেটা বাকি গেছে সেক, হ্যাঁ। এই সবগুলো, মানে যেগুলো আমি প্রথম বলে আসলাম, 6টা ত্রিকোণমিতিক ফাংশন মনে আছে তোমাদের? অবশ্যই মনে থাকার কথা। সেই 6টা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে তিনি সংজ্ঞা দিয়েছেন, এগুলো ডেফিনেশন দিয়েছেন, এগুলো আসলে বলতে কী বোঝাচ্ছে এগুলো তিনি কিন্তু বলেছিলেন, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো সামনে যাই আমরা,
এই মুসলিমরা কিন্তু অনেক কাজ করছে, এবং তাদের অনেকেই ইন্ডিয়ান জ্ঞানের সাহায্য নিয়েছে বা আমাদের উপমতের সাহায্য নিয়েছে, কারণ একজন আরেকজনের সাহায্য তো নিবেই, ঠিক আছে। নিয়ে তারা অনেক বেশি স্টাডি করার পরে তারা ত্রিকোণমিতিকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন। এবং একজনের নাম বললেই নয়, নাসির আল দিন আল তুসি, তিনি 1201 থেকে 1274 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, এবং তিনি ত্রিকোণমিতিকে জ্যোতির্বিজ্ঞানের থেকে আলাদা করে, মানে এতক্ষণ আমরা যা পড়তেছিলাম সবই দেখলাম যে আসলে গ্রহ উপগ্রহ, চাঁদ সূর্যের দূরত্ব হ্যান ত্যান নির্ণয় করার জন্য তিনি আসলে প্রথম এই ত্রিকোণমিতিটাকে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি থেকে বের করে একটা স্বাধীন শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা ইতিহাসটা জানলাম আসলে, যে ইসলামিক পিরিয়ডটার ইতিহাসটা আসলে কি। তো মূলত আসলে এইগুলো ইতিহাস। পরবর্তীতে আরও মডার্ন পিরিয়ড আমরা আস্তে আস্তে ঢুকবো। আমি সামনের দিকে যাই একটু, এক মিনিট। হ্যাঁ, এখানে একটু ধরো, এক মিনিট, একটু লেখাটা মুছে গেছে, সরি। এখানে মডার্ন পিরিয়ড সম্পর্কে বলা হয়েছে, এক মিনিট, লেখাটা এটা আসলে ছোট্ট করে লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা তোমরা, ইউরোপে আর কি। ইউরোপে বা তোমার এখান থেকে বলতে পারো মডার্ন পিরিয়ড শুরু হয়েছে, মানে কয়েক বছর আগে, দেখো 1533 সাল, তো অনেক কয়েক বছর আগে ধরতে পারি আমরা, ঠিক আছে, মানে কয়েকশো বছর আগেই, খুব মানে সমসাময়িক, ঠিক না, মানে মডার্ন থিওরি এখন থেকে মডার্ন যুগ শুরু হয়েছে। এই সময় একজন বিজ্ঞানী ছিল ইউরোপের, রেজিও মন্টেনাস। 1533 সালে তিনি ডি ট্রায়াঙ্গুলিস গ্রন্থে প্রথম ত্রিকোণমিতিকে পূর্ণভাবে উপস্থাপন করে থাকেন, এবং প্ল্যান বলো বা স্ফেরিক্যাল বলো, তুমি সমভূমি বলো অথবা বৃত্তীয় বলো, সবগুলোকে তিনি একসাথে করছিলেন, ঠিক আছে। এবং পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ, কোপার্নিকাস, 1545 সালে ডি রেভলিউশনি বাস এই সূর্যকেন্দ্রিক তত্ত্বের জন্য তিনি ফেমাস। প্রয়োজনীয় ত্রিকোণমিতি ব্যবহার করে থাকেন, সূর্যকেন্দ্রিক, যে সূর্যকে ঘিরে সবাই ঘুরতেছে, পৃথিবীকে ঘিরে নয়, ঠিক আছে। তিনি প্রথম আসলে ওই উক্তিটা দিয়েছিলেন। এবার যদি আমরা জানি যে আগে কিন্তু আমাদের অ্যারাস্টাকাস আমাদের বলেছিল, ঠিক আছে। এবার আসলে রেটিকাস পরবর্তী বিজ্ঞানী, যে 1514 থেকে 1576 পর্যন্ত তিনি ছিলেন, এবং তিনি ত্রিকোণমিতিক অনুপাতকে প্রথমবার রৈখিক অনুপাত হিসাবে সংজ্ঞায়িত করে থাকেন, ঠিক আছে। এবং 10 সেকেন্ডের ব্যবধানে সাইন এবং কোসাইনের টেবিল তৈরি করে থাকেন, এবং 7 ডিজিট নির্ভুলতা, ঠিক আছে, মানে একদম 7 ডিজিট পর্যন্ত তিনি বের করতে পেরেছিলেন, ঠিক আছে, এবং সাইন বা কোসাইনের টেবিল তৈরি করে পেরেছিলেন। তো খুবই প্রতিভাবান বিজ্ঞানী ছিল, এবং তারা কিন্তু সবাই প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে সামনে দিকে অগ্রসর হয়েছে, এবং নিজেদের জ্ঞানকেও সমৃদ্ধ করেছে। পরে আরেকজন নাম আছে বিয়েটি, তিনি 1540 থেকে 1603 পর্যন্ত ত্রিকোণমিতিকে বীজগণিতের মাধ্যমে বিশ্লেষণ করে থাকেন, যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা এখনও সলভ করে থাকি। এবং তিনি ত্রিকোণমিতিকে পৃথক এবং বিমূর্ত শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করে থাকেন, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, মানে একদমই পৃথক এবং বিমূর্ত, মানে অ্যাবস্ট্রাক্ট হিসাবে তিনি প্রতিষ্ঠা করে থাকেন, ঠিক আছে। যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা বলে আসছি যে তুসি, নাসিরউদ্দিন তুসি তিনি করেছিলেন, আবার বিয়েটি তিনি আরও সমৃদ্ধ করছে ব্যাপারটাকে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা সামনে যাই। এখানে কিছু আছে, এক মিনিট, আরও বিজ্ঞানীর নাম জানবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা জানবো যে আমাদের যে সাইন, কস, ট্যান, কট, এইগুলো কোত্থেকে আসলো, ঠিক আছে। ত্রিকোণমিতির নামকরণগুলোর উৎপত্তি আসলে কীভাবে আসলো, একটু বড় করে দাঁড়াও, এক মিনিট। এখানে দেখো, দেখতে পাচ্ছ, এক মিনিট, নাম নিচে নাম হয়, হ্যাঁ, ত্রিকোণমিতির নামগুলোর উৎপত্তি এবং কে ব্যবহার করেছেন প্রথম। এর মধ্যে সাইন যেটা আছে, এটা তো আমরা বলে আসলাম যে ভারতের ইন্ডিয়ান পিরিয়ডে তখন এটা শুরু হয়েছিল, এবং আর্যভট্ট এটা ওই হাফ কর্ট বা অর্ধজ্যা থেকে আমাদের কনভার্ট হয়ে এটা আসছে, এটা আমি বলে আসছি। এবার লাস্টে আছে কোসাইন, যেটা আছে কস, যেটা আমরা বলে থাকি কস বা কোসাইন, কোসাইন থেকে আসলে কস, সংক্ষেপে কস বলা হয়ে থাকে, আগে মানে ফুল ফর্মটা কোসাইন, ঠিক আছে। এই কোসাইন শব্দটি এসেছে আসলে কমপ্লিমেন্টারি সাইন থেকে। আমরা যখন পড়বো, আমি তোমাদের পড়াবো, সাইনের মানগুলো বের করে দেখাবো, কোসাইনের মানগুলো বের করে দেখাবো, তখন আমরা দেখবো যে এই কোসাইন যেটা আছে, সেই কোসাইনের মানটা সাইনের ঠিক উল্টা, মানে সাইন যেরকম হয়, উল্টা বলতে বিপরীত না, মানে সাইন যেরকম হয় যে প্যাটার্নে যায়, কোসাইন তার উল্টা প্যাটার্নে আসে আর কি। এই জন্য সেখান থেকে আসলে কমপ্লিমেন্টারি সাইন থেকে তার নামটা করা হয়েছে, এবং এটা হয়েছে কত সালে, 1700 শতকে, মানে খুব রিসেন্টলি ইউরোপীয় গণিতবিদরা চালু করেন এটা, বিশেষত তোমার এডমন্ড গান্টার, তিনি এটা চালু করেছিলেন। এবং ট্যানজেন্ট যে নামটা এসেছে সেটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, ট্যানজেন্স থেকে, যা তো টাচিং করা, এরকম প্রথম ব্যবহার করে থাকেন থমাস ফিঙ্কে। তার 1583 সালে একটা বই আছে জিওমেট্রিয়া রোটেন্ডি, সেখান থেকে তিনি এটার ব্যাখ্যা করেছিলেন। যা আসলে বুঝতে পারছি ব্যাপারটা আমরা। এবার সামনে যাই, এক মিনিট। এটা কি লিখেছে? হ্যাঁ, এটা আমরা লিখছি, এটা দেখেছি আমরা, এক মিনিট ভাইয়া দাঁড়াও। এবার আসলে পরেরগুলো কট জয়েন্ট যেগুলো আছে, কটের যে ফাংশনগুলো আছে, সেই কটের যে ফাংশনগুলো, তার মধ্যে এটা কট কি ট্যানের উল্টা না, তো ট্যানের উল্টা ছিল, কিন্তু আমরা পড়ে আসছি প্রথমেই। তো ট্যানের উল্টা ছিল কট, এটা রেসিপ্রোকাল বলি আমরা,
যেহেতু উল্টা, তো ট্যানজেন্ট থেকে ক প্রিফিক্সড করে আমরা কটজেন্ট করে ফেলছি। ক মানে আসলে উল্টা বোঝাচ্ছে মনে হয় এখানে। তো ট্যানজেন্ট থেকে ক কথাটা আমরা প্রিফিক্সড করছি আর কি, করে আমরা কটজেন্ট বলছি, ট্যানের উল্টা যেহেতু। এবং এটাও তোমার 17 শতকে শুরু হয়েছিল। পরে আমাদের এখানে দেখতে পাচ্ছ কিনা তোমরা সেকেন্ড বলা হয়েছে, মানে সেক যেটাকে বলে থাকে, ল্যাটিন সেকার থেকে আসছে, যার মানে হলো টু কাট করা। প্রথম ব্যবহার করা থেকে এডমন্ড ক্যান্টার তিনি করেছিলেন এবং তার সময় করা হয়েছিল। আর এটা কোসেক, যেটা আমাদের লাস্ট বাকি আছে, সেই কোসেকটা কিন্তু আসলে সাইনের উল্টা, ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে বলে আসছি। এবং সেটাও কি কো প্লাস সেকেন্ড থেকে আমাদের কোস সেকেন্ড কথাটা আসছে, এবং এটাও কিন্তু ওই 17 শতকেই ব্যবহার করা শুরু হয়েছে। মানে 17 শতকের দিকেই বেশিরভাগ ফাংশনগুলো ইউজ করা হয়েছে, বাট সাইন কথাটা ইউজ করা হয়তো একদম মানে আর্যভট্টের সময় থেকে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবং এখান থেকে দেখো এবার এখানে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলোর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি এখানে, যে এদের বাস্তবিক প্রয়োগগুলো আসলে কীরকম, ঠিক আছে। এখানে ত্রিকোণমিতি কথাটা হবে মানে ট্রাইগোনোমেট্রি, গণিতের একটা গুরুত্বপূর্ণ শাখা যার বাস্তব জীবন বহু প্রকার রয়েছে। নিচে আমরা গুছিয়ে বাস্তবিক প্রয়োগগুলো বোঝার চেষ্টা করি। এখন তোমরা নিজেরাই বলতে পারবো আসলে বাস্তবিক প্রয়োগগুলো কী। যেমন স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মধ্যে ভবন, ব্রিজ, বাঁধ নির্মাণ, যেখানে তুমি ত্রিভুজ তৈরি করতে পারবে সেখানে ত্রিকোণমিতি আছে অ্যাকচুয়ালি, আমি যেটা বলে থাকি। এবং জিপিএস যেটা অনুযায়ী ভূমির ঢাল বা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি বা ত্রিভুজের জ্ঞান আমরা অ্যাপ্লাই করতে পারি। ল্যান্ড সার্ভেইং ক্ষেত্রে বা ভূমি জরিপের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মানচিত্র অঙ্কন থেকে শুরু করে নাবিক বা নৌচালনা নেভিগেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। জাহাজ কোথায় আছে, বিমান কোথায় আছে, এবং কোথায় পৌঁছাতে কতটুকু সময় লাগবে, সেগুলোর জন্য কিন্তু আমরা এই ত্রিকোণমিতি ইউজ করতে পারি। এবং অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান তো আছেই, মানে আমাদের শুরু হয়েছে জ্যোতির্বিদ্যা দিয়ে, এটা প্রথমে দেওয়া উচিত ছিল, তাই না। এবার ফিজিক্স ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এসি কারেন্টের দিক আমরা দেখব যে তরঙ্গের গতিবিধিও কিন্তু আসলে তরঙ্গ, ওয়েবকে আমরা পড়ছি এখনও, ফিজিক্সটা কিন্তু তোমরা পাবা ওয়েব, তরঙ্গ কী আসলে, এই তরঙ্গের গতিবিধি প্রকাশ করার জন্য কণার গতিপথ, এগুলো সবই কিন্তু আসলে ত্রিকোণমিতিক ফাংশনের একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে, আমরা সেগুলো দেখবো, ঠিক আছে। কারণ ত্রিকোণমিতিক ফাংশন তোমার সারা আশেপাশে সব জুড়ে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে, ঠিক আছে। ত্রিকোণমিতিক ফাংশনের কোনো কিছু তুমি এখান থেকে তোমার জীবন থেকে বাদ দিতে পারবো না। এছাড়াও গ্রাফিক্স ডিজাইন বা গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনগুলো রয়েছে। অ্যানিমেশন, রোটেশনের ক্ষেত্রে সাইন কোসাইন ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। এবং তুমি চরিত্র বা অবজেক্ট ঘোরানো বা লাফানো, দিক পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ত্রিকোণমিতি গুরুত্বপূর্ণ। সব জায়গায় তুমি ত্রিভুজ সব জায়গায় আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আছে। তুমি কেমিস্ট্রি পড়বা, সেই কেমিস্ট্রির মধ্যেও ত্রিকোণমিতি আছে। সব জায়গায় আছে। সব এখানে আসতে এরকম না। এখন 10টা আমি দিয়েছি, আরও তুমি 20টা বানাও নিজে, ঠিক আছে, নিজে স্টাডি করো। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং বা রোড ডিজাইন তো বলেই আসলাম, আবার দিয়ে দিছি। মেডিকেল ইমেজিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, যখন ডিটেলস পড়বা তোমরা এইগুলা, তখন তোমরা দেখবা যে এখানেও ত্রিকোণমিতির ইউজ করা হয়েছে। কারণ সব জায়গায় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে ত্রিকোণমিতির ইউজ। এবং সাউন্ড ওয়েভ, যেটা আমি বললাম তরঙ্গ, ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ, এই কম্পাঙ্ক বিশ্লেষণ, সেগুলো সবগুলোর ক্ষেত্রে সাইন ওয়েভ ইউজ করা হয়ে থাকে। এবং আবহাওয়া, জলবায়ু বিশ্লেষণ, সূর্যের কোণ, ছায়ার দৈর্ঘ্য, বৃষ্টিপাতের দিক প্রবাহ, এই সবগুলো ব্যবহার করার জন্য কিন্তু আমরা ত্রিকোণমিতির ইউজ করে থাকি। আসলে ব্যাপারটা বুঝতে পারছি আমরা। এখানে ছবি দিয়েছি, গুগলেই তোমরা পাবা। যেমন একটা ছেলে কী করতেছে, একটা ছেলে যে গাছে, এই ছেলে তাকায় আছে এখানে, গাছে উচ্চতা সে মাপবে, তো তোমার কী লাগবে, এই ছেলে থেকে গাছের দূরত্ব লাগবে, অতিভুজ লাগতে পারে, ছেলের হাইট লাগবে, সেখান থেকে তুমি গাছের উচ্চতা বের করে ফেলতে পারবা সাইন থেটা, কস থেটা, সেক থেটা দিয়ে, ঠিক আছে। আমরা এগুলো করবো, আমরা এগুলোই ম্যাথমেটিক্সে করবো, বাট এগুলো আসছে কেমনে, ইতিহাসটা আমি বলার চেষ্টা করেছি, ঠিক আছে। এবং দেখো এখানে তুমি গাছের উচ্চতা এখানে মাপার জন্য কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। এগুলো আমার সহজ, এগুলো আমরা পারবো। জাস্ট আমি তোমাদের ভিজুয়ালাইজ করার জন্য দেখালাম। যেমন আমি এখানে আরেকটা দিলাম, এটা কি আইল্যান্ড, দুজন লোক আছে, তাদের মধ্যে দূরত্ব জানা আছে আমার, এই যে মাঝখানে অ্যাঙ্গেলগুলো জানা আছে, তো আমি সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো এই যে আইল্যান্ড কতটুকু দূরে আছে, একদম জাস্ট ম্যাথমেটিক্যাল হিসাব করে ফেলতে পারবো। তো এখানেও ত্রিকোণমিতি আছে। আর এটা অ্যাভারেজের উচ্চতা আমরা বের করে ফেলতে পারি খুব সহজেই। জাস্ট আমাদের মাঝখানে দূরত্ব বা ডিস্টেন্সগুলো লাগবে, যে তোমার থেকে কত, তুমি আমার থেকে, ধরো এখানে একজন লোক আছে, এই যে এখানে লোক আছে, ঠিক আছে, তুমি এখান থেকে কিছুটা, এইখান থেকে এটা মাপলা, ঠিক আছে, তো তুমি এখান থেকে উচ্চতা পেয়ে যাবা। তো এখানেও কিন্তু ত্রিকোণমিতির ইউজগুলো রয়েছে, ঠিক আছে। এরকম অনেক ফাংশনই তুমি ত্রিকোণমিতির ইউজ ব্যবহার করে ব্যবহার করতে পারো। আশা করি আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি মোটামুটি। কারণ ইতিহাস আসলে কখনোই আমি বলি না পুরোপুরি সঠিক, কারণ আমি নর্মালি মনে করি যে ইতিহাস অনেকটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মতো, ঠিক আছে, যে তুমি ভুলের মাত্রা কমাতে পারবা কিন্তু কখনোই শূন্য করতে পারবা না, ঠিক আছে। এখন যদি প্রশ্ন করো ভাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কী, ঠিক আছে, এটা বলার জন্য এই ক্লাসও পারফেক্ট না, এবং এটা এখন এই লেভেলে বলা উচিত না, আমি বলবো না। যারা বুঝছো তারা আমার কথা শুনে হাসছো, আর যারা বুঝো নাই তাদের কী করতে হবে, হাসার জন্য একটু সেলফ স্টাডি করতে হবে। যদি চাও সেলফ স্টাডি করো, ঝাঁপাই পড়ো, ঠিক আছে, যে কি বললাম। এবং আজকের যে পড়াগুলো আছে, আমরা যেহেতু ইতিহাস পড়ছি, ইতিহাস এক জায়গায় একরকম, সালগুলো দেখা গেছে যে তুমি এক জায়গায় একরকম পাবা, স্বাভাবিক, এত আগের হিস্টোরি, এত আগের নথিপত্র তুমি কই পাবা ঠিক মতো, তাই না। একটা সমসাময়িক চিন্তা এখানে করা হয়েছে।
যতটুকু কাছে যাওয়া যায়। এটা বললাম যে ভুলের মাত্রা তুমি কমাতে পারবা, বাট ভুলের মাত্রা তুমি একদম শূন্য করতে পারবে না। তুমি একদম ভুল যে না এটা তুমি জোর দিয়ে বলতে পারবে না, যেটা ইতিহাস। তা আমি চেষ্টা করলাম যে সিকোয়েন্সে বলতে বিজ্ঞানীদের নামগুলা। হ্যাঁ, অনেক বিজ্ঞানী কাজ করছে, তো মোটামুটি আমি কয়েকজন বিজ্ঞানীর নাম বলেছি। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা ত্রিকোণমিতির যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো এবং ম্যাথগুলো আমরা শুরু করব। আজকে সবাইকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।